তো আমাকে রাজীব গান্ধী পিঠে হাত দিয়ে বলেছিল, ইয়াং ম্যান কিপ ইট আপ। সেটা 85 সাল, এটা 26 সাল। তো তখন আমিও ইয়াং ছিলাম। তো দ্যাট ইন্সপায়ার্ড মি যে পণ্ডিতজির নাতি, ইন্দিরাজির ছেলে, তিনি আমাকে বলছে ইয়াং ম্যান কিপ ইট আপ। আমি ফিরে এসে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম প্রতিষ্ঠা করার মতো অত বড় একটা দায়িত্ব নিয়েছিলাম। আজ আমরা টাইমস 14 বাংলা স্টুডিওতে পেয়েছি 50 বছর যাবৎ রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত জাতীয় স্তরের বিভিন্ন রক্ত সংগ্রহ বা রক্ত দান করতে গিয়ে বিভিন্ন দেশে দেশে প্রতিনিধিত্ব করেছেন ভারতবর্ষের হয়ে এমন একজন ন্যাশনাল হিরোকে আমরা পেয়েছি, যার নাম অপূর্ব ঘোষ। আপনার বাড়ি আমরা শুনেছি উত্তর 24 পরগনার কোথায়? বারাসাত শহরে। বেশ, আপনি এর আগে আমরা শুনেছি টেলিফোন দফতরে কাজ করতেন। হ্যাঁ, ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি, যারা টেলিফোন তৈরি করার একমাত্র ভারতীয় শিল্প ছিল, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ব্যাঙ্গালোর নৈনি রায়বেরিলিতে আমাদের ফ্যাক্টরি ছিল। সেই দপ্তরে 1977 সালে আমি চাকরিতে জয়েন করি এবং 2013 সালের আমি চাকরি থেকে অবসর নিই স্বাভাবিকভাবেই। তো সেই অফিসটাও আমার একটা সময় রক্তদানের শহর কার্যালয় হয়ে উঠেছিল। অফিসের একদম সর্বময় কর্তা থেকে শুরু করে অফিসের একজন পিয়ন, কর্মীরাও সকলেই সাহায্য করতো। তার মানে রক্তদানের একটা পবিত্র আন্দোলনের ঢেউ আমার অফিস কর্মী এবং আমার অফিসের যারা কর্মকর্তা ছিলেন তারা সকলেই এর সাথে যুক্ত হয়ে পড়েন। এমন একটা মহতী উদ্যোগের ভাবনাটা প্রথম কোত্থেকে এলো? আসলে আমি 1972 সালে বারাসাত শহর থেকে হাই সেকেন্ডারি পাস করে কলকাতার বিপিন বিহারী বা গাঙ্গুলি স্ট্রিটে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমার্সের সব থেকে নাম করা কলেজ, এখনও সেই কলেজ এখনও একেবারে 1 নম্বরে আছে। সেন্ট জেভিয়ার্স কলেজ এবং গোয়েঙ্কা কলেজ এগুলি সব থেকে, এবং সিটি মির্জাপুর কলেজও এই কমার্সে ভালো। তো সেই কলেজে আমি ভর্তি হওয়ার সুযোগ পাই এবং ভর্তি হই। এবং ওই কলেজ, গোয়েঙ্কা কলেজের, প্রেসিডেন্সি কলেজের এবং মৌলানা আজাদ কলেজের ছাত্ররা হিন্দু হোস্টেলে থাকার সুযোগ পেতেন। তো আমার অনেক বন্ধুরাই হিন্দু হোস্টেলে থাকতেন এবং হিন্দু হোস্টেলে আমিও সপ্তাহে 2-3 দিন সেখানে তাদের সাথে থাকতাম। এবং সেই সুবাদে মেডিকেল কলেজে তখন পশ্চিমবঙ্গে একমাত্র সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক, যার এখন বর্তমান নামকরণ হচ্ছে IBTMI, ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোহেমাটোলজি, যেটা 205 বিবেকানন্দ রোডে আছে। সেই ব্লাড ব্যাঙ্কটা 1939 সালে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, আজকের ভারতবর্ষ একটা দেশ, পাকিস্তান একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, কিন্তু 3টে দেশ যখন একটা দেশ ছিল ভারতবর্ষ, এই ভারতবর্ষের প্রথম ব্লাড ব্যাঙ্ক 1939 সালে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে আজকালকার প্রজন্মের কাছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর নামটাই যেন একেবারেই অচেনা হয়ে গেছে। এবং এটা অনেকেই, দর্শক বন্ধুরা হয়তো নতুন প্রজন্মের তারা অনেকেই জানেন না যে লর্ডন স্ট্রিটকে বলা হয় উপেন্দ্রনাথ সরণি। তো সেই ব্লাড ব্যাঙ্কটা তৈরি হয়েছিল দুটো বাংলার, এই যে বেঙ্গল ফাইল একটা সিরিজ তৈরি হয়েছে, সেই বেঙ্গল ফাইলে আমরা দেখেছি যে সোহরাওয়ার্দীর নাম এসেছে, যে সোহরাওয়ার্দীর হাতেই ছিল প্রশাসনিক দায়িত্ব তৎকালীন বর্তমানের বাংলাদেশ এবং তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আমাদের পশ্চিমবঙ্গের এই বাংলা। এই দুটো রেড ক্রসের একত্রিত নাম ছিল বেঙ্গল রেড ক্রস। এই বেঙ্গল রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেডিকেল কলেজের স্কুল অফ হাইজিনে পৃথিবীর 3য় ব্লাড ব্যাঙ্ক, প্রথম ব্লাড ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় 1937 সালে কুক কান্ট্রি হসপিটালে আমেরিকার। দ্বিতীয় ব্লাড ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় লন্ডন শহরে রানী এলিজাবেথের নির্দেশে। এই পৃথিবীতে ব্লাড ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হওয়ার সাথে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের
সম্পর্ক। 1941 সালে প্রথম যে বিশ্বযুদ্ধ এই রক্তদান আন্দোলন ভারতবর্ষে শুরু হয়। আহত সৈনিকদেরকে রক্তের প্রয়োজন। বুলেট একবার যদি সৈনিকদের শরীরে প্রবেশ করলো তো তার রক্তপাত বন্ধ করার জন্য কোনো রকম ঔষধও তখন ছিল না। কিন্তু তখন এই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের পৃথিবীর তৃতীয় ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয় কলকাতা শহরে। এই কলকাতা শহরের প্রথমে হচ্ছে স্কুল অফ হাইজিন, তারপরে ওটা ট্রপিক্যাল মেডিসিনে চলে যায়। ট্রপিক্যাল মেডিসিন থেকে আজকে মেডিকেল কলেজে হাসপাতালে যে ব্লাড ব্যাংক আছে গ্রিন ওয়ার্ড, মানে ইডেন, বিখ্যাত ইডেন ওয়ার্ড যেটা গাইনি ওয়ার্ড, সেই গাইনি ওয়ার্ডের পেছনেই ছিল তৎকালীন সেন্ট্রাল ব্লাড ব্যাংক। বর্তমান জরুরি বিভাগের ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে মেডিকেল কলেজ তৈরি, এই সিঁড়িটা অত্যন্ত বিখ্যাত সিঁড়ি। এখনও সেই সিঁড়ির মহানায়ক উত্তম কুমারের অগ্নিশ্বর মুখার্জি একটা রিয়েল ডক্টরস বায়োগ্রাফি নিয়ে তৈরি হয়েছিল একটি তথ্যচিত্র। সেই চলচ্চিত্রে দেখানো হয়েছিল ডক্টর অগ্নিশ্বর মুখার্জি একটা রক্তের রিকুইজিশন করেছিল এবং সেই ডাক্তারকে গ্রামে চলে গিয়েছিল মানুষের সেবা করতে, খুঁজে বেড়াচ্ছিল স্বয়ং মুখ্যমন্ত্রী। তো ওই মেডিকেল কলেজের ওই সিঁড়ির নিচে ছিল তখন সেন্ট্রাল ব্লাড ব্যাংক। সেইখানে যেতাম। আমাদের ওই কলেজের, গোয়েঙ্কা কলেজের, মৌলানা আজাদ কলেজের প্রেসিডেন্সির ছেলেদের কাছে শরণাপন্ন হতো মেডিকেল কলেজে ভর্তি রুগীরা। তখন রক্তদানের কোনো সংস্কৃতি পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। রুগীর পরিবারকেই রক্তদাতা সঙ্গে করে আনতে হতো এবং এই সিঁড়ির নিচে সেন্ট্রাল ব্লাড ব্যাংক, যখন তার নাম ছিল রেড ক্রস ব্লাড ব্যাংক, স্বাধীন হওয়ার পরে তার নামকরণ হয়ে যায় সেন্ট্রাল ব্লাড ব্যাংক। ওই তখন দেখতাম মানুষের কত প্রয়োজন। সেখানে 74 সালে প্রথম নিজে রক্তদান করি একজন রুগীর জন্য। সেই রুগীর জন্য রক্তদান করার পর ভালোবেসে ফেললাম এবং আমার স্বর্গীয় পিতা যিনি স্কুল তৈরি করেছিলেন, মাত্র 52 বছর বয়সে প্রয়াত হয়েছেন। পূর্ব পাকিস্তান থেকে যখন আমার পিতা এবং মাতা উদ্বাস্তু হয়ে এই দেশে এলেন, তখন সরকার পরিচালিত দুটো উদ্বাস্তু শিবিরে টিটাগড়ে আমার মা ছিলেন এবং আমার বাবা ছিলেন মার্কাজ স্কয়ারের উদ্বাস্তু শিবিরে। তারপরে যখন দেশ স্বাধীন হলো, ডক্টর অমূল্যধন মুখার্জি আমাদের বাংলার শিক্ষামন্ত্রী হলেন। আমার বাবা গান্ধীবাদী মানুষ ছিলেন এবং তিনি ওই সত্যভারতী বিদ্যাপীঠ নামে একটা স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুল পরে হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে। তা আমার বাবার চিকিৎসা হয়েছিল তৎকালীন অবিভক্ত 24 পরগনা জেলার বারাসাত মহকুমা হাসপাতাল। একেবারেই যখন নকশাল পিরিয়ড চলছে, কানু সান্যাল সেদিন গ্রেপ্তার হয়েছে, কলকাতা থেকে ফেরত নিয়ে আসতে হয়েছিল বাবাকে। তার কারণ কলকাতার মেডিকেল কলেজগুলি তখন আন্দোলনের জন্য বন্ধ হয়ে গেছিল, নকশাল আন্দোলনের সময়। সে বারাসাত হাসপাতালে এসে একরকম বিনা চিকিৎসাতেই আমার বাবা 19 আগস্ট 1970 প্রয়াত হয়েছিলেন। তার আগে ডক্টর পাল মেডিসিনের ডাক্তার 2 বোতল রক্ত আনতে বলেছিলেন। তো তখন তো নবম শ্রেণীর ছাত্র ছিলাম, খুব বেশি বুঝতাম না। তো যখন সে রক্ত এসে পৌঁছায়নি তার আগে আমার পিতা চলে যায়। তো সেদিনের চিত্রটাও আমার চোখে ভাসত। তারপরে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স, বললাম বিবি গাঙ্গুলি স্ট্রিট, ওই বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঠিক গোয়েঙ্কা কলেজের দরজায় দাঁড়িয়ে আছি। একটা নির্বাক মিছিল। আজকে তো কম্পিউটারের যুগ, কত সুন্দর করে কম্পিউটারাইজ ফ্লেক্স তৈরি হয়, ব্যানার তৈরি হয়। তখন কিছু মানুষ, ডক্টর অরুণ সেন যিনি স্টুডেন্ট সেলতমের ওয়ান অফ দি ফাউন্ডার, সারা জীবন এই স্বাস্থ্য আন্দোলনে ডাক্তারি পাস করেছেন কিন্তু রুগীর প্র্যাকটিস করেননি। স্বাস্থ্য আন্দোলনে ছিলেন, সর্বশিক্ষা অভিযানে ছিলেন। তো সেই মানুষদেরকে দেখেছি একটা নির্বাক মিছিল, জীবনের জন্য হাঁটুন। তো সেটা খুব সম্ভবত 1973 কি 74 সাল। তো রক্তদানের নির্বাক মিছিল দেখেছি। তারপরে বারাসাত শহরে দীপাবলি উৎসব খুব জাঁকজমক করে এখনও হয়, কালী পুজো। তো সে কালী পুজোর সাথে যুক্ত হয়ে পড়ি গোয়েঙ্কা কলেজের ছাত্র হিসাবে। তো স্বাভাবিকভাবেই ওই দীপাবলি উৎসবের অঙ্গ হিসেবে 75 সালে বারাসাত শহরে প্রথম রক্তদান শিবির করি এবং সেই রক্তদান শিবিরে 50 জন রক্ত দেবে বলে তৎকালীন মেডিকেল কলেজের ওই সেন্ট্রাল ব্লাড ব্যাংক, তার অধিকর্তা ডক্টর সত্যেন্দু বিকাশ দত্ত
প্রয়াত হয়েছেন, তো তাকে বলেছিলাম 50 জন রক্ত দেবে, 47 জন রক্তদান করেছিল। তাদের প্রত্যেকের বয়স ছিল 25-26-এর নিচে। আজকে কিন্তু 25-26, 18 বছর থেকে রক্তদান করতে পারে। এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে রক্তদান শিবিরে খুব কম পাওয়া যাচ্ছে। উদ্যোক্তা তাদেরও চুলে পাক ধরেছে। এই সুব্রতর সাথে আরও 30 বছর আগে আমার সম্পর্ক হয়েছিল আপনাদের রায়গঞ্জে। তাহলে আজ থেকে 30 বছর আগে সুব্রত 60 বছর বয়স, তখন 30 বছর বয়স ছিল। আজকে সুব্রত সরকার উত্তর দিনাজপুর নয়, এই দুটো জেলা যখন অবিভক্ত ছিল তখন রক্তদান আন্দোলনের সূচনা করেছিলেন। তখন এই রায়গঞ্জেও কিন্তু স্বেচ্ছায় রক্তদাতার আনুপাতিক হার ছিল 4.8%। সেটা গত 4 বছর আগেও কিন্তু এটা প্রায় 80% পৌঁছে গিয়েছিল। তো একটা উত্তরোত্তর, এবং এই যে একটা জিনিস রক্তদানের মতো আমার বিবেককে, হৃদয়কে স্পর্শ করেছে, মস্তিষ্কে এটা অনুপ্রবেশ করেছে, স্বাভাবিকভাবে এর সাথে প্রেম বলুন, ভালোবাসা বলুন, এবং এই আজকে 70 বয়স, কিন্তু দিনে এখনও 12-14 ঘন্টা এই রক্তদান নিয়েই একরকম গবেষণা বলতে পারেন। 13টা বই লিখেছি বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়। চিকিৎসকরা অসমীয়া ভাষায় তার অনুবাদ করেছেন, উড়িয়া ভাষায় তার অনুবাদ হয়েছে, মালয়ালম ভাষায় তার অনুবাদ হয়েছে, বাংলা ভাষায় 5ম সংস্করণ বেরিয়েছে, ইংরেজি ভাষায় 4র্থ সংস্করণ বেরিয়েছে। অর্থাৎ এটাকে একটা জীবনের ব্রত করিয়ে ভালোবেসে ফেলেছি। ভারী চমৎকার। আপনি আমরা শুনেছি একটা সময় রাজীব গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সে সময় আপনি দিল্লিতে আপনার কোনো সহকর্মীকে নিয়ে গিয়েছেন। এই গল্পটা যদি একটু আমাদের দর্শকদের ঠিক উদ্দেশ্যে সহকর্মী নয়, আমাদের এলাকার একটি ছেলে, তার নাম সুজয় সাহা ছিল। তিনি ওই পেনিনসুলার নেভিগেশন কোম্পানিতে জাহাজে চাকরি, ওই তখন তো পণ্যবাহী জাহাজরাই ভারতবর্ষ থেকে বিদেশে যেত। একবার যখন যেত 3 মাস পরে বাড়ি ফিরত। তো এইরকম একটা বৃদ্ধার পরিবারে একমাত্র ছেলে, তিনি ওই উপার্জনশীল হয়ে ওই বিদেশ থেকে ফিরেছিল। তখন তার চেহারা দেখলে একটা অন্যরকম ছাপ এসেছিল, কিন্তু এসেই উনি মেনেঞ্জাইটিসে আক্রান্ত হন। আর সেই সময়ে 84-85 সালে মেনেঞ্জাইটিস রোগ মানে অনেকটা মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া। কিন্তু চিকিৎসকরা যখন তাকে কলকাতায় নিয়ে যেতে বলল, সে দায়িত্বটা আমার পিতার কাছ থেকেই, আমি এই মানুষের সেবা করা, মানুষের দুঃসময় মানুষের পাশে থাকা, এই সমাজ শিক্ষাটা পেয়েছিলাম। সুজয়কে নিয়ে মেডিকেল কলেজে ভর্তি করি, এবং এই মেনেঞ্জাইটিসের জন্য হাই ডোজ অফ স্টেরয়েড ব্যবহার করার ফলে ওর দুটো হিপই একেবারে ক্ষয়ে গিয়েছিল। যখন ওর জীবনটা ফিরে পেল, কিন্তু হি ক্যানট সিট, হি ক্যানট স্ট্যান্ড। তো তারপর ডাক্তারবাবুরা সব দেখে, MS ঘোষ তখন রেলওয়ের হাওড়া অর্থোপেডিক্সের এক বিরাট স্তম্ভ ছিল, তো তিনি দেখে বললেন যে এই অপারেশন আমি করতে পারবো, কিন্তু আমাদের রেলের হাসপাতালে এর কোনো পরিকাঠামো নেই, এবং কলকাতার কোনো হাসপাতালে এই বাইল্যাটারাল টোটাল হিপ রিপ্লেসমেন্ট, হিপটাও আর্টিফিশিয়াল হিপ লাগাতে হবে। তো ওকে নিয়ে আমি ভেলোর গিয়েছিলাম। ভেলোরে ডক্টর চিত্তরঞ্জন স্যামুয়েল বলল এর জন্য 2.5 লক্ষ টাকা লাগবে। তো সেই টাকা গরিবের ছেলে, এবং সমস্ত কিছুই তার প্রায় হারিয়ে গেছে। আমি ফিরে এসে, তখন আপনারা জানেন যে 1984-এ ইন্দিরাজি ওয়াজ অ্যাসাসিনেটেড 31 অক্টোবর। তারপর রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব নেন। তাই wrote a letter to our Honorable Prime Minister Rajiv Gandhi. One young man is waiting for his premature death due to poverty. I came to know from Dr. Chittaranjan Samuel of CMC Vellore that this surgery is performed in 3 hospitals in India, that is one in CMC Vellore, one in Biskanti Hospital, Mumbai, and another is All India Institute of Medical Science. So fortunately, I received one letter from the All India Institute of Medical Sciences Director Dr. A.N. Safaiya that we have been advised by the Honorable Prime Minister Rajiv Gandhi that for performing the total bilateral hip replacement of the Sujoy Saha,
you are requested to come along with the patient in All India Institute of Medical Science and please meet Dr. P.K. Dave, head of the Department of Orthopedics, যে তাকে নিয়ে আপনি তার কাছে যাবেন। অ্যান্ড সঙ্গে সঙ্গে ওরা অ্যাডমিট করে নিয়েছিল। আমি তখন ITI চাকরি করি, আমার 1 বছর পূর্ণ হয়নি পার্মানেন্ট হওয়ার পরে। আমার অফিস থেকে আমাকে বললো যে ইউ মে লুজ ইউর জব, যে তুমি লস অফ পেতে যাচ্ছ। আমি 90 দিনের ছুটি চেয়েছিলাম, ডাক্তার বলেছিল 3 মান্থস তাকে দিল্লিতে থাকতে হবে। অপারেশন হয়ে যাওয়ার পরে সেই সময় আমরা সকলে জানি যে ভারতবর্ষে একটা খালিস্তান আন্দোলন চলছিল। তো রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, তখন আমি রেসকোর্স রোডের প্রধানমন্ত্রীর বাড়িতে সুজয়কে নিয়ে যখন দেশে ফিরে আসব, পশ্চিমবঙ্গে ফিরে আসব, I prepared one letter with my handwriting that, sir, we are returning back to our hometown, but due to your personal intervention, this young man Sujay Saha get back his new life. We may not be allowed to express our gratitude to you personally due to the security measure, but on behalf of the youth of Bengal, we express our gratitude. তো সেদিন ভিনসেন্ট জর্জ, যিনি খুব সম্ভবত ইন্দিরাজিরও তিনি সহকারী ছিলেন, তিনি রাজীব গান্ধীরও ওই অফিসে বসতেন। এভরিবডি ইজ এ হিউম্যান বিং। উনি ওই চিঠিটা পড়ে জিজ্ঞেস করলেন যে দেয়ার ইজ এনি ম্যান ইন দি হাই প্রোফাইল দ্যাট হি নোজ ইউ পার্সোনালি। তখন আমি বললাম মিনিস্টার অজিত পাজা, প্ল্যানিং মিনিস্টারে তিনি রাজীব গান্ধীর ক্যাবিনেটেই মন্ত্রী হয়েছিলেন, যিনি দ্যাট এমপি নোন টু মি। অ্যান্ড বারাসাতের এমপি ছিল তরুণ কান্তি ঘোষ, যুগান্তরের মালিক তুষারকান্তি ঘোষের ছেলে, তিনিও আমাকে চেনেন। পরের দিন আমাকে বলা হলো যে সুজয় সাহাকে নিয়ে বিকেল 4টের সময় রেসকোর্স রোডে যেতে, এবং আপনারা যদি ফুল কিছু কিনে নিয়ে যান আপনারা বলবেন না যে এটা প্রাইম মিনিস্টারকে দেওয়া হবে। তো পালিকা বাজার থেকে ফুলের একটা তোড়া কিনে নিয়ে তার কাছে গিয়েছিলাম। তা উনি যেহেতু পাইলট ছিলেন, হি নোজ ভেরি ওয়েল যে সুজয়ের হাতে একটা লাঠি ছিল। উনি এগিয়ে এসে ওই লাঠিটা নিজের হাতে নেন, অ্যান্ড সুজয়কে বলল যে ইউ ক্যান ওয়াক উইদাউট দিস স্টিক। সুজয় বললো ইয়েস। বলি দেখাও। সুজয় 1 পা করে এগোচ্ছে আর রাজীবজি 1 পা করে পেছোচ্ছে। এরকম করতে করতে অনেকটা পরে গিয়ে রাজীব গান্ধী, একটা প্রধানমন্ত্রী, ওকে জড়িয়ে ধরলো, অ্যান্ড সুজয় ওয়াজ ক্রাইং। ইট ইজ আনন্দের আনন্দশ্রু। তো ভালো হিন্দি বলে, ও রাজীব গান্ধীর সাথে হিন্দিতে কথা বলছিল। তারপর শেষমেশ বলছে হোয়াই ইউ আর ক্রাইং। তখন আমি বললাম স্যার, হি হ্যাজ অলরেডি লস্ট হিজ জব ডিউ টু হিজ প্রলং সিকনেস। I will try my best for an suitable employment of this young man. If I can, I will not disturb you. আমার এখনও মনে আছে সতীশ শর্মা, দক্ষিণ ভারতের মানুষ, তিনি একটা লুঙ্গির মতো করে সাদা পড়েছিলেন। তা রাজীব গান্ধী বললেন সতীশ ये सारी पेपर नोट कर लो और उनको, and doctor advised him to come to Delhi twice in a year for medical checkup for 2-3 years. এবং তখন ওনার জন্য বললো যে একটা পাস ইস্যু হবে, যে একজন এসকর্ট নিয়ে ও রাজধানী এক্সপ্রেসে যাতায়াত করতে পারবে। তো দ্যাট টাইম সুজয় ওয়াজ ক্রাইং। রাজীব গান্ধী জিজ্ঞেস করলো যে তুমি খুশ হো? সুজয় বললো স্যার ওয়ান থিং। তো ও একটা ফটোর জন্য আবেদন করলো যে আপনি আমার জীবন বাঁচিয়েছেন, একটা ফটো যদি। সঙ্গে সঙ্গে পিআইবির লোকরা, প্রেস ইনফরমেশন ব্যুরোর ক্যামেরাম্যান থাকে, তারা ফটো তুললো, এবং রাজীবজি তাদের বলে দিল যে এই ফটো যেন ওরা যাওয়ার আগে ওদেরকে পৌঁছে দেওয়া হয়। আর সুজয়কে তারপরে বলছো তুম খুশ হো? বলে हाँ सर खुश हो। और সুজয় নিজে থেকে বলছে যে স্যার ये मेरे कोई रिश्तेदार नहीं लगता है, मैं कोई रिलेटिव भी नहीं है, आपको पास इन्होंने खत लिखा है, जो कुछ आपने किया है ये इंसान के लिए मेरे जान बाज गया। তো আমাকে রাজীব গান্ধী পিঠে হাত দিয়ে বলেছিল ইয়াং ম্যান কিপ ইট আপ। সেটা 85 সাল, এটা 26 সাল। তো তখন আমিও ইয়াং ছিলাম। তো দ্যাট ইন্সপায়ার্ড মি যে পণ্ডিতজির নাতি, ইন্দিরাজির ছেলে, তিনি আমাকে বলছে ইয়াং ম্যান কিপ ইট আপ,
আমি ফিরে এসে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম প্রতিষ্ঠা করার মতো অত বড় একটা দায়িত্ব নিয়েছিলাম। তো আজকে পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের লোক ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের কথা জানে। আমরা সরকারি পরিকাঠামোয় সরকারি ব্লাড ব্যাংকের সাথে এবং ভারত সরকারের যতগুলি কমিটি হয়েছে, এইচআইভি এইডস ভারতবর্ষে প্রবেশ করে 1980 সালে, তামিলনাড়ুতে প্রথম ধরা পড়ে। তারপরে কিন্তু এই যে রক্তদানের যে একটা রাষ্ট্রীয় গুরুত্ব প্রদান, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসিডেন্ট বলেছিলেন এইচআইভি এইডস ইজ এ চ্যালেঞ্জ ফর সিভিলাইজেশন, সভ্যতার সংকট। সভ্যতার সংকট, কিন্তু আমি বলবো যে রক্তদান আন্দোলনের ক্ষেত্রে ভারতবর্ষের গুরুত্ব বৃদ্ধি পায়, স্বেচ্ছায় রক্তদানের বিকাশ ঘটে এই এইচআইভি আসার পর। তার কারণ তখন এইচআইভি সংক্রমণের 12% ছিল দূষিত রক্ত সংক্রমণের মধ্য দিয়ে। এর ছিল কি 100% কন্টামিনেশন। এইচআইভির যে সংক্রমণগুলি, সেক্স, নিডল কন্ট্যাক্ট, সেগুলি যতটা না সুযোগ থাকে, সেখানে রক্ত সঞ্চালন যদি কারো হয় এবং সেই রক্তে যদি এইচআইভির ভাইরাস থাকে, তাহলে কিন্তু তার এইচআইভি সংক্রমণ হওয়াটা 100%। তো ভারত সরকার যখন এইডস সংক্রমণের জন্য জাতীয় এইডস নিয়ন্ত্রণ পর্ষদ তৈরি হলো, ওয়ার্ল্ড ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ভারতের সাথে চুক্তি হলো, এবং ব্লাড সেফটি ডিভিশন মানে রক্ত নিরাপত্তার বিভাগ, ভারত সরকারের 4টে এনএসিপি বলা হতো ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রজেক্ট। তা প্রথম 5 বছরের প্রকল্পের রক্তদান প্রকল্পে ছিল এইচআইভি ফ্রি ব্লাড। তখন ছিল 10 to 12% 100 জনের মধ্যে। আজকে 2026 সালে কিন্তু এটা 0.3%, মানে 3000 লোকে একটা লোকের রক্ত থেকে এইচআইভি হয়। এটা হচ্ছে যে ভলেন্টারিজম, স্বেচ্ছায় রক্তদান। যে মানুষ সুস্থ সবল, যার স্বাস্থ্য ভালো, সেই একমাত্র রক্তদান করবে। তারপরের বার হলো স্বেচ্ছায় রক্তদানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে স্বেচ্ছায় রক্তদান হচ্ছে রুগী জানবে না তাকে রক্ত কে দান করলো, রক্তদাতা জানবে না আমার রক্তটা কে পেলো। সারা পৃথিবীতেই রক্তদাতার ব্যাগে কোনো রক্তদাতার নাম লেখা হয় না, একটা কোড নাম্বার থাকে। জাত, ধর্ম, বর্ণ, রাজনীতি কোনো কিছুরই পরিচয় থাকে না। তো স্বেচ্ছায় রক্তদান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব ন্যায্য কারণেই 66,000 জীবনদায়ী ওষুধের মধ্যে এই মানুষের দান করা রক্তকে বলছে ফার্স্ট মেডিসিন অফ দি ওয়ার্ল্ড। আজকে ভারতবর্ষে প্রায় 100% রক্তকে কম্পোনেন্ট সেপারেশন করা হয়। একটা লোহিত কণিকা আলাদা করা হয়, যে লোহিত কণিকা হিমোগ্লোবিন থ্যালাসেমিয়া রোগীদেরকে প্রয়োজন হয়, বা যার হিমোগ্লোবিন কম তাকে দেওয়া হয়। অনুচক্রিকা, প্লেটলেট ডেঙ্গুর জন্য অপরিহার্য, ব্লিডিং ডিসঅর্ডারের জন্য অপরিহার্য। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, হোল ব্লাড ভলিউম বাড়াবার জন্য লাগে। আবার এই প্লাজমা অর্থাৎ রক্তের 55% হচ্ছে জল। এই জলটাকে বলে রক্তরস বা ইংরেজিতে বলে প্লাজমা। এই প্লাজমাটা থেকে দুটো খুব জীবনদায়ী ঔষধ তৈরি হয়। একটার নাম অ্যালবুমিন, যেটা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে খুব অপরিহার্য, আমাদের দেশে একরকম তৈরিই হয় না। আরেকটা হচ্ছে ফ্যাক্টর 8 হচ্ছে রক্ত তঞ্চন বাঁধতে সাহায্য করে। হিমোফিলিয়া রোগ মানে থ্যালাসেমিয়ার মধ্যে আরেকটা হিমোফিলিয়া রোগ আছে। থ্যালাসেমিয়াতে যেমন মায়ের জিন, বাবার জিন যদি দুজনের ক্যারিয়ার হয়, তাহলে তার একজন থ্যালাসেমিয়া বাচ্চা হতে পারে। এবং সেই থ্যালাসেমিয়া বাচ্চাদের, আমাদের সাধারণ মানুষের রক্তকণিকা বাঁচে হচ্ছে, লোহিত কণিকা বাঁচে হচ্ছে 120 দিন। কিন্তু জিন ঘটিত এই মিশ্রণের ফলে সেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর রক্তের লোহিত কণিকা বাঁচে মাত্র 18 দিন। প্রত্যেক 18 দিন অন্তর তাকে কিন্তু লোহিত কণিকা সঞ্চালন না করলে সে বাঁচবে না। আবার লোহিত কণিকা দিলে পরে থ্যালাসেমিয়া বাচ্চাদের এই যে ওর মধ্যে যে আয়রনটা থাকে, ওই যে পেটটা বড় হয়ে যায়, দাঁতটা বেরিয়ে আসে, তো তার জন্য একটা ডেসফারিল ইঞ্জেকশন আছে,
যার দাম প্রায় 3,000 টাকা। তাকে সপ্তাহে 2-3টে করে রেসপারেল ইঞ্জেকশন দিতে হয়। এখন যদিও কেলফার নামে একটা ওরাল ট্যাবলেট বেরিয়েছে, তো অনেক রাজ্যে আছে, দিল্লিতে আছে, চণ্ডীগড়ে আছে, গুজরাটে আছে, মহারাষ্ট্রে আছে। এই থ্যালাসেমিয়া রুগীদের জন্য কিন্তু সরকার, রাজ্য সরকারগুলি 5,000 টাকা করে মাসে পেনশন দিচ্ছে। থ্যালাসেমিয়া রুগীদের জন্য রক্তটা ফ্রি এবং সরকারিভাবে এদের চিকিৎসাও ফ্রি। তো আমাদের রাজ্যে আমি আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে দাবি করছি যে আমাদের রাজ্য সরকার এখানে একটা এখন ডাবল ইঞ্জিন সরকার হয়েছে, খুব ভালো। এটা কেন্দ্রেও একটা সরকার আছে, যেমন আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী, এখন মিলিতভাবে দিল্লির সরকার এই 10 লক্ষ টাকা কিন্তু থ্যালাসেমিয়াদের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে ওদেরকে সুস্থ করা যায়, একমাত্র রাস্তা, সেটা ব্যয় হচ্ছে। তো আমাদের রাজ্যেও যদি আমরা তাদের জন্য এটা করতে পারি, এবং রক্ত আমাদের দেশে, আমি যখন রক্তদানে অংশগ্রহণ শুরু করি 1975 সাল, তখন 732টা ব্লাড ব্যাঙ্ক ছিল। এই 732টার মধ্যে সরকারি ব্লাড ব্যাঙ্কের সংখ্যা ছিল 80 ভাগ। তাহলে তখন সরকারি ব্লাড ব্যাঙ্কই কিন্তু কন্ট্রোল করতো রক্ত পরিকাঠামোকে। রক্তের চাহিদা যোগানের মধ্যে যতটা ছিল, সরকারি অংশগ্রহণই বেশি ছিল। আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, রাষ্ট্র, স্বাস্থ্য এবং শিক্ষা অনেকটাই কর্পোরেটের হাতে ছেড়ে দিয়েছে। আজকে বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে অনেক জায়গায় শিল্পের যেমন উন্নতি হচ্ছে, বাণিজ্যের যেমন উন্নতি হচ্ছে, কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটা মানুষ, সুস্থ মানুষ অসুস্থ মানুষকে দেবে, এবং সুস্থ হলে তবেই তুমি রক্ত দান করতে পারো। তার এলিজিবিলিটি, দেয়ার শুড নট বি এনি ইনসেন্টিভ। উপহার উপটোকন দেওয়া চলবে না। উপহার উপটোকন চলছে, সরকারি আইন আছে, আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানো হচ্ছে। এবং এই যে বেসরকারি কর্পোরেট হাসপাতালগুলি, এই ইতিমধ্যে একটা সংবাদে পশ্চিমবঙ্গের মানুষ খুব বিচলিত বোধ করছে যে দুর্গাপুরে একটি কর্পোরেট হাসপাতাল 13-14 বছরের ছেলেদের, ছাত্রদের কাছ থেকে 200 টাকা নগদ দিয়ে তাদের কাছ থেকে রক্তটা কিনেছে। সেটা কিন্তু একটা কর্পোরেট হাসপাতাল এবং তার ব্লাড ব্যাঙ্ক। রাজ্য সরকার, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদত্ত মুখার্জি, তিনি একজন বিখ্যাত হেমাটোলজিস্ট, অনকোলজিস্ট, ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। 11টা বাণিজ্যিক ব্লাড ব্যাঙ্কের দরজায় তালা পড়েছে, অনেকে সেটা নিয়ে হইচই করছে। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম থেকে আমরা সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই যারা সরকারের আইন মানবে না, মানুষের দান করা রক্ত নিয়ে ব্যবসা করবে, তাদের বন্ধ করে দিতে হবে। রক্ত এমন একটা জিনিস, এর সাথে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত। সুতরাং এটা নিয়ে আশা করব যে আগামী দিনে সরকার আরও দায়িত্ব সচেতন করে তোলার জন্য এই যারা এই কর্পোরেট হাসপাতাল, এখন আপনি এটা যদি দেখেন, উল্টোডাঙ্গা থেকে, যেহেতু কলকাতাতেই আমার জীবনের একটা বড় সময় 40 বছর অতিবাহিত করেছি ছাত্র হিসেবে এবং একজন সরকারি চাকরিজীবী হিসেবে, তো উল্টোডাঙ্গা থেকে এখন আপনি যদি গড়িয়া পর্যন্ত যান, কর্পোরেট হাসপাতাল ভর্তি, এর মাঝে সরকারি হাসপাতাল নেই। তো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এই রক্ত প্রয়োজন হচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে রুগীরা আসছেন, আমাদের নেপাল থেকে রুগীরা আসছেন, উত্তর পূর্ব ভারতের রুগীরা আমাদের রাজ্যে আসছেন। রক্তের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে উত্তর পূর্ব ভারতের একটা মেজর পপুলেশন। তো স্বাভাবিকভাবে আমাদের দায়িত্ব অনেক বেশি। রাজ্যে একটা নতুন সরকার এসছে, সরকারের কাছে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আবেদন জানাবো, কোনো শিশুই পৃথিবীতে কিন্তু রক্তদাতা হয়ে জন্মগ্রহণ করে না। সেই শিশুকে রক্তদানে শিক্ষা দিতে হবে, রক্ত বিজ্ঞানটাকে তাদের বলতে হবে, তাদের বুঝিয়ে বলতে হবে, এবং তাদেরকে তারপরে রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে। যেমন দেশের স্বাধীনতা সংগ্রামে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, ভগৎ সিং সবাই হয়নি, তেমনি সমাজের অপরিচিত মানুষের জন্য স্বেচ্ছায় রক্তদান করে চলে যাব, রক্তদাতা জানবেও না রোগীর গ্রহীতাকে। যেমন এই যে মানুষের মৃত্যুর পর যে চক্ষুদান, কর্নিয়া ডোনেশন হয়, এই কর্নিয়াটা সেই বাড়ির লোকও কিন্তু জানতে পারে না কোন রোগীকে দৃষ্টিদানটা করা হলো। এখন যে অর্গান ডোনেশন হচ্ছে, এটাও
বলা হচ্ছে না, তার কারণ যাতে এটার মধ্যে লোভীরা এটাকে নিয়েও কেনাবেচা না করে। তো এই পবিত্র কর্মসূচিটা যাতে ব্যবসায়ীদের হাত থেকে অন্ততপক্ষে নিস্তার পায়, সরকার তার জন্য জাতীয় রক্তদান নীতি করেছে। অটল বিহারী বাজপেয়ীজি যখন দেশের প্রধানমন্ত্রী, তখন 5 জন সাংসদকে নিয়ে আমি তার কাছে শরণাপন্ন হয়েছিলাম। তার প্রতিশ্রুতি ছিল রক্তদানের জাতীয় নীতি হবে, এবং সুপ্রিম কোর্টের জাস্টিস আগরওয়াল, জাস্টিস ভার্মা নির্দিষ্ট করে বলে দিয়েছেন দেয়ার শুড বি নো বাইং অ্যান্ড সেলিং অফ হিউম্যান ডোনেটেড ব্লাড। তো সেই জায়গায় আমরা আমাদের ভারতবর্ষের দিকে অনেকেই এখন তাকিয়ে আছে। আমরা অনেক দিকে অনেক উন্নতি করছি। রক্ত পরিষেবাকে আরও বেশি নিরাপদ করে তুলতে হবে, রক্ত পরিষেবাকে আরও বেশি নিশ্চিত করতে হবে, যাতে রক্তের অভাবে স্বাধীন ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবসের পরেও আমাকে বলতে হচ্ছে কারো মৃত্যু যেন না হয়। রক্ত না পেয়ে মৃত্যু, এটা কিন্তু একটা খুব দুঃখজনক। সেটা আজকে আমি রায়গঞ্জে 4 দিন ধরে উত্তর দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের আয়োজনে আমি এখানে এসে এই রক্তদানের ফেরিওয়ালা আমাকে বলে অনেকে, তো সে ফেরিওয়ালার কাজ করছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সুযোগটা পেলাম তাতে বলছি যে উত্তর দিনাজপুর জেলাতে মেডিকেল কলেজে একটা সরকারি ব্লাড ব্যাংক আছে, ইসলামপুরে একটা সরকারি ব্লাড ব্যাংক আছে। তাদেরকে এখন টেলিফোন করলেও আপনার রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করবে। এখানেও 2টো বাণিজ্যিক ব্লাড ব্যাংক এসে প্রবেশ করেছে। তো মিশ্র অর্থনীতির মধ্যে মিক্সড ইকোনমি যেটাকে বলা হয়, ডেভেলপিং কান্ট্রিজ, এখানে এসব থাকবে, কিন্তু তাদের প্রলোভনে যেন আমরা একটা জায়গায় ব্যবসা আর একটা জায়গায় সেবা। সরকারি স্বাস্থ্য পরিষেবাকে বলা হয় কিন্তু হেলথ সার্ভিস প্রদান, সেবা প্রদান করা হচ্ছে। আর একটা জায়গায় হচ্ছে যে তারা কিন্তু সিইও থাকে, তাদের হাসপাতালের টপ বসের নাম হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। তারা সবসময় উইকলি মিটিং করেন তার সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে। সেখানে ব্লাড ব্যাংকের যে ট্রান্সফিউশন মেডিসিনের ডিপার্টমেন্ট থাকে, তাকেও বলা হয় যে এই কোয়ার্টারে কিন্তু তোমার টার্নওভার বাড়াতে হবে। টার্নওভার বাড়ানো মানে হচ্ছে রক্তের যে ভ্যালুজ আছে, ভারত সরকার মূল্য বেঁধে দিয়েছে। লোহিত কণিকা 1250 টাকার বেশি নেওয়া যাবে না, 2500 টাকা নিচ্ছে। অনুচক্রিকা 450 টাকার বেশি নেওয়া হবে না, প্রয়োজনে 4000 টাকা নিচ্ছে। রক্ত রস, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, তারও নির্দিষ্ট রেট আছে। তো আমরা যখন ওষুধের দোকান থেকে ওষুধ কিনি তার এমআরপি দেখে কিনি, দাম দেখে কিনি, কিন্তু রক্তের ব্যাগে তো এমআরপি থাকে না। তাহলে সরকারকে এই ভিজিলেন্সটা রাখতে হবে, এবং ব্লাড ব্যাংকের এই ভিজিলেন্সটা হচ্ছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া। এবং এখন রাজ্য সরকারেরও একটা ড্রাগ কন্ট্রোল বিভাগ থাকে, কেন্দ্রীয় সরকারের একটা থাকে, আবার রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদও একটা আছে, কেন্দ্রেরও একটা জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদ আছে। সুতরাং তারা এটা নজরদারি করতে হবে। বর্তমান সরকার শুরু করেছে, আমরা আশা করব যে বর্তমান রাজ্য সরকার রক্তদান উদ্বুদ্ধকরণের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মকে যুক্ত করবার একটা প্রয়াস। আজকে রায়গঞ্জে এসে জানলাম যে বর্তমান সরকার এনসিসি এনএসএসকে আবার জাগ্রত করতে চাইছে। আজকে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানকারই রেজিস্ট্রারের সাথে কথা হলো, সেখানে মিটিং করলাম। এবং বর্তমান সরকারের যে এনসিসি এবং এনএসএস এই স্টুডেন্ট সমাজকে দেশাত্মবোধ এবং রাষ্ট্রীয় বোধ জাগ্রত করার পাশাপাশি তাদেরকেও বলে এলাম যে এই রক্তদানের কথাও বলতে হবে। তো শেষ করব, আমি আমাদের দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন স্বাধীনতা যুদ্ধের আগে আজাদিন বাহিনীর হয়ে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। गिव मी ब्लड आई शैल प्रॉमिस यू फ्रीडम, तुम मुझे खून दो मैं तुझे आज़ादी दूंगा। আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপনের পরও আমাদের দেশের মানুষ প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি শহরে রক্তের জন্য এক ব্লাড ব্যাংক থেকে আরেক ব্লাড ব্যাংকে ছুটে বেড়াচ্ছে। সেটা হবে কেন? মাত্র 1% অফ পপুলেশন জীবনে যদি একবার রক্তদান করেন তাহলে কিন্তু আমাদের দেশে রক্তের কোনো সমস্যা থাকে না। সেটা আমার মনে হয় নিশ্চিত আমরা করতে পারবো। এই আশা নিয়ে আপনাদের এই সংবাদ মাধ্যমকে আমি রক্তদান আন্দোলনের পক্ষ থেকে, ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে
আন্তরিক ধন্যবাদ। দর্শক সাধারণকেও বলবো, বাড়ির 18 বছরের ছেলে মেয়েদেরকে যেমন ভোটদানের অধিকার সরকার দিয়েছে, তেমনি 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য। তো এই 18 বছর বয়স থেকে ওদের জন্মদিন হচ্ছে 19তম জন্মদিন হচ্ছে ওদের প্রথম 18 বছরের পূর্তি। সেই পূর্তিটা ওরা রক্তদান করে, সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করে তার এই 18 বছর বয়সের ভোটাধিকারের অধিকার প্রয়োগ করুক এবং রক্তদানের ভারতবর্ষের একজন সুনাগরিক, আমি এটা বলি, সুনাগরিক হতে গেলে অন্ততপক্ষে জীবনে একবার রক্তদানটা করা দরকার। খুব সুন্দর, আমরা জানলাম অনেক কিছু বিষয়ে সমৃদ্ধ হলাম। রক্তদানের 1% মানুষ যদি ভারতবর্ষের নাগরিকরা রক্তদান করেন, সেই ক্ষেত্রে সারা দেশে তো বটেই, সারা বিশ্বজুড়ে আমরা রক্ত দান করে সেই রক্ত, উদ্ভিদ রক্তও আমরা সরবরাহ করতে পারবো। ভারতবর্ষ মনীষীদের দেশ, ভারতবর্ষ সমস্ত বীর সন্তানদের দেশ। সেই সন্তানদের মতন আজকে স্বাধীনতার 80 বছরের মাথায় 50 বছর যে মানুষটি রক্তদানে উদ্বুদ্ধ করেছেন সাধারণ মানুষকে, তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। 70ঊর্ধ্ব মানুষটি অপূর্ব ঘোষ, তার শতায়ু হোক, তিনি আরও বাঁচুন সুস্থভাবে। সমস্ত নাগরিকদের এইভাবে রক্তদানে উদ্বুদ্ধ করুন, এটাই কামনা থাকবে। নমস্কার।